আজ 4 দিন হলো সুকন্যার মা মারা গেছে। শ্বাসের সমস্যা ছিল মায়ের। মায়ের এই হঠাৎ চলে যাওয়া তার বাবা একেবারেই মেনে নিতে পারেনি। একদম ভেঙে পড়েছেন তিনি। বাবাকে প্রায় জোর করে রাতের ওষুধ খাইয়ে মায়ের ঘরে এসেছিল সুকন্যা। মায়ের আলমারির লকারের মধ্যে নিজের গয়নাগুলো তুলে রাখতে গিয়ে একটা ডায়েরি পেল সুকন্যা। পৃষ্ঠা উল্টে দেখল মায়ের লেখা ডায়েরি। কৌতূহলবশত ডায়েরিটা নিয়ে মায়ের বাঁধানো ছবিটার সামনে রাখা চেয়ারটাতে এসে বসল সে। কয়েক পলকের জন্য মায়ের ছবির দিক থেকে চোখ সরল না তার। মায়ের চোখে মুখে সেই চিরন্তন প্রাণবন্ত হাসি। খুব ছোটবেলায় সুকন্যা মায়ের এই হাসি দেখে মন ভরিয়েছে। একটা আলতো দীর্ঘশ্বাস ফেলে মায়ের ছবি থেকে চোখ নামিয়ে নিল সে। ইদানিং যেন মা কেমন হয়ে যাচ্ছিল। তাকে কাছছাড়া করতে চাইতো না কিছুতেই, কিন্তু সেটা অহেতুক বাড়াবাড়ি লাগতো সুকন্যার। মায়ের এই আচরণে সে যতটা বিরক্ত হতো তত যেন মা তাকে আঁকড়ে ধরার চেষ্টা করত। আসলে মাকে সেই ছোটবেলার মতো ভালোবাসতে সে আপ্রাণ চেষ্টা করত, কিন্তু পারত না কিছুতেই। তার মা ছিল দারুণ সুন্দরী, সেই সঙ্গে ভালো গান গাইতেন, ছবিও আঁকতেন। বাবা কথায় কথায় মায়ের প্রতিভার খুব প্রশংসা করতেন। মায়ের তুলনায় সে অত্যন্ত সাদামাটা। সুন্দরী তো নয়ই, গলায় সুরও নেই। অনেক চেষ্টা করেও ছবিটা তেমন আঁকতে পারে না। মাঝে মাঝে তাই সে ভাবে, ভগবান যার মায়ের মধ্যে এত গুণ দিলেন, কিন্তু তার মেয়ের মধ্যে কেন একটাও গুণ দিলেন না। তাই বাবা যখন মায়ের প্রশংসা করতেন তার কেন জানি না ভালো লাগতো না। বাবা অবশ্য সুকন্যার আঁকা ছবিরও খুব প্রশংসা করতেন, কিন্তু সুকন্যা জানত বাবা মিথ্যে বলছেন। সে জানে সে মোটেই ভালো আঁকে না। শেষে সে আঁকা গান গাওয়া সব জেদ করে ছেড়ে দিয়েছিল। তার উপরে তো আছে মায়ের সৌন্দর্য। ছোটবেলা থেকে তাই মায়ের সাথে তার তুলনা করত সবাই, কখনো সামনাসামনি আবার কখনো পিছনে ফিসফিসিয়ে। ভীষণ কষ্ট লাগতো তার যখন তার স্কুলের বন্ধু থেকে শুরু করে প্রতিবেশীরা, আশেপাশের লোকজনেরা ভীষণ অবাক হবার ভান করে ঠাড়ে ঠুড়ে বোঝাতো যে অত সুন্দরী মায়ের এমন মেয়ে হয় কি করে। সঙ্গে সঙ্গে তার মা কি সুন্দর করে হেসে বলতো, আসলে আমার মেয়েটা ওর নিজের মতো মিষ্টি হয়েছে, কি ভালো আঁকে, কি ভালো গান গায় জানো। কিন্তু তখন সুকন্যার ঈর্ষাকাতর মন ভেবেছিল, এসব ফালতু প্রশংসা না করে তার মা তাদের কয়েকটা কড়া কথা বলতে পারতো না। তাকে মিষ্টি বলে বিদ্রূপ করার কি ছিল? সে তো জানে সে মোটেই দেখতে মিষ্টি নয়। আসলে সুকন্যা বুঝেছিল তার মাও নিজের প্রশংসায় মনে মনে ভীষণ খুশি হতেন। নিশ্চয় হবে তো অবশ্যই, নইলে এই ৪৫ বছর বয়সে এসেও রূপের প্রশংসা শুনে যে মায়ের মুখে প্রতিবাদ না দেখে, প্রশ্রয়ের হাসি দেখে, সেই মাকে মা ভাবতে তার অন্তত বিরক্তই লাগে। সুকন্যাও মাঝে মাঝেই ভাবত, কেন সে মায়ের মতো হলো না, অন্তত বাবার মতো। সে জানে সে নিজেও সুন্দরী না হোক, কিন্তু খারাপ দেখতে নয়। সে এতটা অসুন্দর নিজেকে ভাবত না, যদি না প্রতি মুহূর্তে মায়ের সৌন্দর্যের সাথে তাকে তুলনা করা হতো। তাই বড় হবার সাথে সাথে অজান্তে নিজের মাকেই সে প্রতিদ্বন্দ্বী ভেবে বসেছিল। কোন অনুষ্ঠান বাড়ি গেলে মা তাকে সুন্দর করে সাজিয়ে দিত, কিন্তু কেউ তাকে বিশেষ মনোযোগ দিত না। সেখানেও সবাই মাকে নিয়েই ব্যস্ত থাকত। শেষের কয়েক বছর তাই মায়ের সাথে কোথাও যেতে চাইত না সে। সত্যি বলতে কি, মাকে সেও মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাইত, কিন্তু কেন জানি না হিংসায় পুড়তে শুরু করেছিল তার ভিতরটা। বড় হবার সাথে সাথে নিজের মায়ের প্রতি এক অজানা ঈর্ষা তার জমেছিল ক্রমাগত, যেটা সে কাউকেই বলতে পারত না, বোঝাতেও পারত না। তাই মাঝে মাঝে তার বন্ধু বান্ধবীরাও যখন বলতো, তোর মা কি সুন্দরী রে, কি স্মার্ট, তোর মা বলে মনেই হয় না একদম, তোর মাকে তো তোর দিদি লাগে রে, তখন সামনাসামনি খুশির ভাব দেখালো মনের ভিতরে জ্বলে যেত খুব। অথচ সে বুঝতো মা তাকে ভীষণ ভালোবাসে, যত্ন করে। কিন্তু এই বয়সে যে কোনো মেয়েই চায় তার উপরেই সবার মনোযোগটা পড়ুক।
কিন্তু মায়ের জন্য সেটা কখনোই পেত না সে। তাই মায়ের প্রতি ভালোবাসার বদলে সেখানে জায়গা করে নিচ্ছিল প্রবল ঈর্ষা। সুকন্যার বাবা ব্যবসার জন্য বাইরে থাকতেন, 2 মাসে একবার আসতেন হয়তো। সুকন্যার বাবা মা তাদের আত্মীয় স্বজনদের সাথে বিশেষ যোগাযোগও রাখতেন না, তাই মায়ের সাথে একা থাকত সে। তবে মায়ের সাথে থাকলেও বাবা অন্তঃপ্রাণ সে বরাবরই। মাকে যতটা অপছন্দ করত ততটাই তার বাবা ছিল তার কাছে ভীষণ প্রিয়। কিন্তু তার বাবার উপরেও রাগ হতো মাঝে মাঝে, যখন দেখত তার জন্য আনারকলি চুড়িদারের লেহেঙ্গা কিনলে তার মায়ের জন্য তাই কিনবে, আর তার মা এই বয়সে সেটা ন্যাকামো করে পরে বাবাকে দেখাবে। অদ্ভুত না? উচ্চ মাধ্যমিক পড়ার সময় মায়ের জন্য আনা লেহেঙ্গাটা আলমারি থেকে বের করে পিঠের দিকে টেনে ছিঁড়ে আবার সন্তর্পণে রেখে দিয়েছিল আলমারিতে। তবে মাঝে মাঝে আড়াল থেকে অবাক হয়ে মাকে দেখত সুকন্যা। সত্যি মাকে যে কোনো ড্রেসে অসাধারণ লাগত। নিজে মায়ের দিকে থেকে চোখ সরাতে পারত না, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বুকের মধ্যে একটা ব্যথা যেন নিঃশব্দে চিনচিন করতে থাকতো তার। তারপর আবারও সেদিন যখন অনুভবদের বাড়ি থেকে সুকন্যাকে দেখতে এসে একটু নাক সিটকে ছেলের মা বলেছিল, মেয়ের গায়ের রং আর মুখশ্রীটা যদি একটু মায়ের মতো হতো তাহলে বেশ ভালোই হতো। ব্যাস, স্বাভাবিকভাবেই সুকন্যার সারা শরীর আবার জ্বলে গিয়েছিল। মনের ক্ষতস্থানটা ঈর্ষায় বিষাক্ত হয়ে উঠেছিল আবার। জাস্ট অসহ্য লাগছিল যতদিন যাচ্ছিল। সামনাসামনি প্রকাশ করতে না পারলেও ভিতরে ভিতরে ফুঁসছিল সে। আজ মায়ের ডায়েরি হাতে নিয়ে এইসব ভাবতে ভাবতে রাগে কষ্টে চোখের কোণটা যেন জ্বালা করে উঠেছিল সুকন্যার। ভীষণ অবজ্ঞায় ডায়েরির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় হঠাৎ চোখ আটকালো তার। নিঃশ্বাস ঘন হয়ে গেল। তাড়াতাড়ি আবার বেশ কয়েকটা পৃষ্ঠা উল্টালো সে। এ কি, সারা ডায়েরি জুড়ে যে তার মা তাকেই উদ্দেশ্য করে লিখে গেছে নিজের কষ্টের কথা, নিজের অভিমানের কথা। সে ঈর্ষাকাতর হয়ে তার মায়ের সাথে ইচ্ছে করে যে ঘটনাগুলো ঘটাতো সেগুলো নিয়ে মায়ের মনের কষ্টগুলো ডায়েরির পাতা জুড়ে জলজল করছে যে। ডায়েরির একটা পাতায় তাকে উদ্দেশ্য করে লেখা, কেন এত রাগ করিস মা আমার উপরে? লেহেঙ্গাটা তোর বাবা ভালোবেসে এনে দিয়েছিল যে, কেন ছিঁড়ে দিলি মা? এত রাগ কেন আমার উপরে? আমাকে কেন এত দূরে ঠেলে দিস? আমি তো তোর মা। ভুরু কুঁচকে গেল তার। তার মানে মা তার সব অন্যায় বুঝতে পারত। সত্যি তো, মায়ের সাথে সে অসভ্যতামি কম করেনি। ইচ্ছে করে বিপদে ফেলা, ইচ্ছে করে মায়ের লেহেঙ্গা ছিঁড়ে দেওয়া, পছন্দ করা শাড়ি লুকিয়ে ফেলে অন্য শাড়ি পরিয়ে অনুষ্ঠান বাড়ি যেতে বাধ্য করা, মায়ের মুখে মাখা ক্রিম ইচ্ছে করে নষ্ট করে দেওয়া। মা সব জেনেও একটুর জন্য, একদিনের জন্য বুঝতে দেয়নি তাকে। তবুও তাকে ভালোবেসে প্রশ্রয় দিয়ে গেছে। একদিনের জন্য তাকে প্রশ্ন করেনি, কেন এমন করলি, কেন কষ্ট দিচ্ছিস? হতভম্ব হয়ে গেল সুকন্যা। মুহূর্তে মনের ভিতরে মায়ের জন্য সেই ছোটবেলার অনুভূতিটা অনুভব করল যেন সে। সেই ছোটবেলায় তার জীবনের শ্রেষ্ঠ মা ছিল তার মা, যাকে প্রচন্ড রকম ভালোবাসত সে। ডায়েরির পাতায় নিজের অজান্তে এক ফোঁটা চোখের জল পড়ল তার। মায়ের মৃত্যুর দিন 3 আগে, সেদিন যখন সন্ধেবেলায় বাইরে থেকে ফিরে সুকন্যা দেখেছিল অনুভব ডাইনিং হলে বসে মায়ের সাথে খুব হেসে হেসে গল্প করছে, তখন কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠেছিল তার। তাকে দেখে মা এমন ভাব দেখালো যেন তার জন্যই এতক্ষণ ধরে অধীর হয়ে অপেক্ষা করছিল। সুকন্যা ভুরু কুঁচকে অনুভবের দিকে তাকাতে অনুভব একগাল হেসে বলেছিল, সারপ্রাইজটা কেমন দিলাম? সুকন্যা বাঁকা হাসি দিয়ে বলল, হঠাৎ সারপ্রাইজের শখ হলো কেন? সুকন্যার মা হেসে পরিস্থিতি হালকা করতে বলেছিল, আরে ওকে খামোকা বকিস না, অফিসের কাজে এদিকে এসেছিল তাই একটু এলো। ও ভালোই তো, দুজনে গল্প করছিলে, আমি এসে মনে হয় সমস্যায় ফেললাম। সুকন্যার কথা শুনে তার মা অবাক হয়ে গেল। অনুভব না বুঝেই রসিকতা করেই বলে ফেলেছিল,
সত্যি, তাই তো তুমি এসে সমস্যা করলে। আসলে কাকিমা এত মজার কথা বলতে পারেন, মন ভালো হয়ে যায়। এর জন্যই কাকিমাকে আমার এত ভালো লাগে। প্রচন্ড হিংসায় ভেতরে ভেতরে সেদিনও পড়েছিল সুকন্যা। কই, বিয়ে ঠিক হবার পরেও তাকে তো কখনো এমন ভাবে বলেনি অনুভব যে তোমাকে ভীষণ ভালো লাগে, যেটা বরাবর শোনার জন্য তার মন হাঁসফাঁস করত সর্বক্ষণ। কাপা হাতে ডায়েরির শেষ লেখাটা খুলল সে। মায়ের মৃত্যুর 2 দিন আগে লেখা। আমাকে কেন এমন ভুল বুঝিস মা? দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে যেদিন প্রথম তোর বাবা তোকে অনাথ আশ্রম থেকে এনে আমার কোলে তুলে দিয়েছিল, সেদিন দুজনেই তোকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করেছিলাম আমরা কখনো কোনো দুঃখ দেব না তোকে। তোর মনের সমস্ত স্বাদ পূর্ণ করব একদম নিজের সন্তানের মতো। তাই যাতে তুই কখনো জানতে না পারিস, বুঝতেও না পারিস কিচ্ছু। সেই জন্য সমস্ত আত্মীয় স্বজন ত্যাগ করেছিলাম আমরা, যাতে কারোর কাছে সত্যিটা শুনে নিজেকে অনাথ ভেবে কষ্ট অনুভব না করিস। কত আদরে মানুষ করেছি তোকে, কিন্তু যতদিন যাচ্ছে তুই কেমন যেন দূরে সরে যাচ্ছিস। কতবার তোকে বোঝাতে গেছি, কিন্তু তুই। আমি আর পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। এই কষ্টটা না বলতে পারছি তোকে, না পারছি তোর বাবাকে বলতে। না হয় পেটে ধরিনি তোকে, কিন্তু তাই বলে আমি কি তোর নিজের মা হয়ে উঠতে পারবো না কোনোদিন? এই পর্যন্ত পড়ে সুকন্যা স্তব্ধ হয়ে গেল। অনাথ মানে? বারবার লেখাটা পড়ল সে। কি বলছে তার মা? সে অনাথ? সে তাদের মেয়ে নয়? পৃথিবী দুলে উঠল যেন তার সামনে। এই চরম সত্যিটা একদিনের জন্য অনুভব করতে দেয়নি তার মা। আর সেদিনের পর দিন মায়ের সাথে। ডায়েরিটা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। কি করে নিজেকে ক্ষমা করবে সে এখন? ডায়েরির লেখা এখনো কিছু বাকি ছিল। চোখের জল মুছে আবার পড়তে শুরু করলো সুকন্যা। এত রাগ আমার উপরে? আসলে অনুভব তোর জন্মদিনের জন্য একটা ডায়মন্ড রিং করতে দিয়েছে। সেদিন তোকে না জানিয়ে আংটির মাপ নিতে এসেছিল আমার কাছে। জন্মদিনের দিন যখন আংটিটা পাবি তখন ঠিকই বুঝবি ও খুব ভালো ছেলে রে। ওকে ভুল বুঝিস না। এত কেন রেগে যাস মা? কথা বলছিস না কেন আমার সাথে? ভীষণ কষ্ট হচ্ছে যে আমার। ডায়েরিটা বুকে চেপে ধরে সুকন্যা কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলো। বুকের ভেতরটা অসম্ভব তোলপাড় করছে তার। কিভাবে এতটা ভুল করলো সে? অনুভবের সাথে মায়ের গল্প করতে দেখার পর থেকে মায়ের সাথে বিগত কয়েকদিন ভালো করে কথাও বলেনি সুকন্যা, এমনকি অনুভবের সাথেও। সেদিন রাতে খাবার পরে মা তাকে নিজের ঘরে ডেকেছিল। অনিচ্ছা সত্ত্বেও মায়ের ঘরে যেতেই মা তাকে হাতের ইশারায় ডেকে কাছে বসালো। মায়ের মুখটা ভীষণ বিষণ্ণ লাগছিল। হয়তো তাকে এড়িয়ে যাওয়াটা আজ করেছিলেন তিনি। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, অনুভব খুব ভালো ছেলে, ওকে ভুল বুঝিস না। মাথাটা গরম হয়ে উঠেছিল সুকন্যার। মায়ের হাত ঠেলে সরিয়ে দিয়ে ছিটকে উঠে প্রচন্ড আক্রোশে চিৎকার করে বলেছিল, ও এই কথা বলতে ডেকেছ আমাকে? তার মানে ফোনে তোমাদের এ বিষয়েও আলোচনা হয়ে গেছে যে আমি খারাপ, বদমেজাজি, সারা জীবন তো সবার কাছে নিজের ভালো মানুষই দেখিয়ে গেলে। এখন অনুভবের মাথাটাও চিবাচ্ছ। তারপর সেই রাতে মাকে আরো যা নয় তাই বলেছিল সে। সারা জীবনের সমস্ত ক্ষোভ উগরে দিয়েছিল সেদিন। স্তম্ভিত হয়ে গিয়েছিল তার মা। এতটা বুঝি তিনি কল্পনায়ও ভাবেননি। মেয়ের কাছ থেকে আসা অভিযোগগুলো শুনতে শুনতে প্রবল কষ্টে চোখ মুখ লাল হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার মায়ের। হাত বাড়িয়ে এদিক ওদিক ইনহেলার খুঁজতে চেষ্টা করছিল তার মা। আর সে রাগের চোটে প্রচন্ড ঈর্ষায় ঘর থেকে বেরিয়ে এসেছিল। একবারের জন্যও পিছন ফিরে তাকায়নি মায়ের শ্বাস নিতে না পারা যন্ত্রণা ভরা মুখটার দিকে। নইলে হয়তো আজও। মাগো বলে ডায়েরিটা বুকে চেপে ধরে মায়ের বাঁধানো ফটোর সামনে আছড়ে পড়ে আত্মগ্লানিতে হু হু করে কেঁদে ওঠে সুকন্যা।
কারোর সাথে কারোর তুলনা করলে মানসিক হতাশা সাংঘাতিক বেড়ে যায়। তখনই হিংসার জন্ম হয়। তাই তুলনা করাটা উচিত নয়, সে রূপ হোক বা গুণ। শেষ হলো আজকের গল্প ঈর্ষা। কলমে ঝুম্পা মণ্ডল।